আওয়ামী লীগকে পালাতে হবে। কে পালাবে? আমরা পালাবো কেন? আমরা কোথায় পালাবো? আজকে এমন এক চাঞ্চল্যকর কাহিনী নিয়ে এসেছি যা হলিউডের সবচেয়ে দামি থ্রিলার মুভিকেও হার মানাবে। কল্পনা করুন, একজন মন্ত্রীর বার্ষিক বেতন মাত্র $13,000, কিন্তু তার বিদেশি সম্পত্তির পরিমাণ $500 বিলিয়ন। লন্ডনে $14 বিলিয়ন বাড়িতে বসে তিনি হাজার হাজার ডলারের কুমিরের চামড়ার জুতা আর ইতালিয়ান স্যুটের বড়াই করছেন। দুবাইতে তার 250টিরও বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, নিউ ইয়র্কে পেন্ট হাউস, সিঙ্গাপুরে অফিস। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, যিনি একদিন ছিলেন চট্টগ্রামের প্রভাবশালী পরিবারের সন্তান, আজ তিনি আন্তর্জাতিক অর্থ পাচারের অভিযোগে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির তালিকায়। কিভাবে একটি পরিবার 30 বছর ধরে ব্যাংক দখল, খুন এবং আন্তর্জাতিক অর্থ পাচারের মাধ্যমে বিশ্বব্যাপী সাম্রাজ্য গড়ে তুলেছিল, আর কেনই বা আল জাজিরার গোপন ক্যামেরায় ধরা পড়েছেন তিনি নিজেই তার লুকানো সম্পদের বড়াই করতে। আজ উন্মোচিত হবে মিনিস্টার্স বিলিয়ন্সের সেই রোমাঞ্চকর গল্প। সাইফুজ্জামান চৌধুরীর গল্প শুরু করতে হবে 1993 সালের এক কালো রাত দিয়ে। ঢাকার ধানমন্ডিতে গুলি করে হত্যা করা হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হুমায়ুন জহিরকে। এই হত্যাকাণ্ডের পেছনে ছিল সাইফুজ্জামানের বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু। তৎকালীন ইউসিবির চেয়ারম্যান বাবু গ্রেফতার হন, কিন্তু জামিন নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি আবার দেশে ফিরে আসেন, কিন্তু আসল নাটক শুরু হয় 1999 সালে। আখতারুজ্জামান বাবু ও তার ছেলে সাইফুজ্জামান সশস্ত্র লোকজন নিয়ে ইউসিবির সদর দপ্তরে হামলা চালান, যখন সেখানে বোর্ড মিটিং চলছিল। চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী সহ 10 জন পরিচালককে মারধর করা হয়। এভাবেই শুরু হয় চৌধুরী পরিবারের ব্যাংক দখলের ইতিহাস। এরপর থেকে ইউসিবি হয়ে ওঠে তাদের ব্যক্তিগত এটিএম মেশিন। সবচেয়ে মজার ব্যাপার, শেখ হাসিনার আমলে আখতারুজ্জামান আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প সচিব ছিলেন, আর তার ছেলে সাইফুজ্জামান হয়ে ওঠেন ভূমিমন্ত্রী। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে। 2023 সালে আল জাজিরার সাংবাদিকরা প্রপার্টি বিনিয়োগকারী সেজে সাইফুজ্জামানের লন্ডনের $14 বিলিয়ন বাড়িতে গিয়ে গোপন ক্যামেরায় ভিডিও করেন। সেই ভিডিওতে সাইফুজ্জামান নিজেই গর্ব করে বলেন, আমার বাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের মানুষ ছিলেন, আমিও তার কাছের। তিনি আমার বস, তিনি জানেন আমার এখানে ব্যবসা আছে। তিনি আল জাজিরার সাংবাদিকদের তার বিলাসবহুল বাড়ি ঘুরিয়ে দেখান। সেখানে আছে ব্যক্তিগত সিনেমা হল, জিম, প্রাইভেট লিফট এবং নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং, যেখানে রাখা আছে তার নতুন রোলস রয়েলস। সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত ছিল যখন তিনি বড়াই করে বলেন হাজার হাজার ডলারের হাতে তৈরি কুমিরের চামড়ার জুতা এবং লন্ডনের টপ স্টোর থেকে কেনা ইতালিয়ান স্যুটের কথা। কিন্তু এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে তার লন্ডনে, নিউ ইয়র্কে এবং দুবাইতে অসংখ্য অ্যাপার্টমেন্ট আছে। এমনকি তিনি দুবাইয়ের অপেরা ডিস্ট্রিক্টে তার $5 বিলিয়ন পেন্ট হাউসের কথাও বলেন, যেটা আরও অবাক করার মতো। একজন মন্ত্রী নিজেই অপরিচিত বিনিয়োগকারীদের কাছে তার লুকানো সম্পদের বিস্তারিত বলে দিচ্ছেন। এবার দেখা যাক সাইফুজ্জামানের বিশ্বব্যাপী সম্পত্তি সাম্রাজ্যের প্রকৃত চিত্র। ব্রিটেনে 360টিরও বেশি বিলাসবহুল প্রপার্টি, মূল্য $250 বিলিয়ন। শুধু লন্ডনের টাওয়ার হেলমেটসেই 72টি প্রপার্টি। দুবাইতে তার নামে 250টিরও বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, মূল্য $140 বিলিয়ন। তার স্ত্রী রুকমিলা জামানের নামেও আরও 50টি প্রপার্টি, মূল্য $25 বিলিয়ন। নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া শত শত বিলাসবহুল প্রপার্টি, মোট সম্পত্তি 600টিরও বেশি প্রপার্টি, মূল্য $500 বিলিয়ন বেশি। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো, বাংলাদেশের নিয়ম অনুযায়ী কোনো নাগরিক বছরে সর্বোচ্চ $12,000 বিদেশে নিয়ে যেতে পারেন,
কিন্তু সাইফুজ্জামান 2016 থেকে 2023 সালের মধ্যে শুধু ব্রিটেনেই $250 বিলিয়ন বিনিয়োগ করেছেন। তার নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় দেখানো হয়েছে মাত্র 1.35 লাখ টাকা, অথচ তার মোট বিদেশি বিনিয়োগ তার দেখানো সম্পদের চেয়ে 100 গুণ বেশি। এই বিশাল অর্থের উৎস বুঝতে হলে ফিরে যেতে হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। 1984 সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি ছিল বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মিং ব্যাংক। কিন্তু চৌধুরী পরিবার দখল নেওয়ার পর সব পাল্টে যায়। বোর্ডে চৌধুরী পরিবারের একছত্র আধিপত্য ছিল। সাইফুজ্জামানের বোন রুকসানা জামান চৌধুরী, চাচাতো ভাই আনিসুজ্জামান চৌধুরী ও আসিফুজ্জামান চৌধুরী সবাই ছিলেন বোর্ডে। তার স্ত্রী রুকমিলা জামান ছিলেন ব্যাংকের চেয়ারপারসন। সবচেয়ে মজার ব্যাপার, সাইফুজ্জামান আনুষ্ঠানিকভাবে ব্যাংকের সাথে যুক্ত না থাকলেও আসলেই তিনি ছিলেন সবকিছুর নিয়ন্ত্রক। শেয়ারহোল্ডাররা চিঠি লিখে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করেছিলেন যে রুকমিলা চেয়ারপারসন হলেও আসলে সাইফুজ্জামানই সব সিদ্ধান্ত নিতেন। এই ব্যাংক থেকেই মূলত আসতো সাইফুজ্জামানের বিদেশি বিনিয়োগের অর্থ। ঋণের নামে অর্থ বেরিয়ে যেত আর সেই অর্থ চলে যেত লন্ডন, দুবাই, নিউ ইয়র্কের প্রপার্টি বাজারে। সাইফুজ্জামানের আরামিদ সিমেন্ট কোম্পানিও ইসিবি থেকে 15 কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়ে গেছে। তার স্ত্রী রুকমিলা এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ব্যাংক ইউসিবির 18 সদস্যের বোর্ড ভেঙে দেয় এবং ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সাইফুজ্জামানের সাম্রাজ্যের পতন শুরু হয় 2024 সালের আগস্টে। শেখ হাসিনার পতনের ঠিক আগে তিনি স্ত্রী ও পরিবারের সবাইকে নিয়ে লন্ডনে পালিয়ে যান। বাংলাদেশ থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা, কিন্তু তিনি লন্ডনে বসবাস করছেন। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার 300টিরও বেশি প্রপার্টি ফ্রিজ করেছে। বাংলাদেশে তার ও তার স্ত্রীর সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। সিআইডি অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে। তিনি দাবি করে যাচ্ছেন যে তার সব অর্থ বৈধ ব্যবসা থেকে এসেছে এবং তার বিরুদ্ধে সব অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু প্রশ্ন হলো, একজন ভূমিমন্ত্রীর পক্ষে কি বৈধভাবে $500 বিলিয়ন সম্পত্তি অর্জন সম্ভব? আর যদি সব বৈধ হয়, তাহলে কেন তিনি ট্যাক্স রিটার্নে কোনো বিদেশি সম্পদের উল্লেখ করেননি? সাইফুজ্জামান চৌধুরীর কাহিনী বাংলাদেশের দুর্নীতির এক জ্বলন্ত দৃষ্টান্ত। এটি দেখায় যে কিভাবে একটি প্রভাবশালী পরিবার 3 দশক ধরে খুন, ব্যাংক দখল এবং অর্থ পাচারের মাধ্যমে আন্তর্জাতিক সাম্রাজ্য গড়ে তুলেছিল। আল জাজিরার গোপন ক্যামেরার সামনে তার নিজের মুখের স্বীকারোক্তি প্রমাণ করে যে তিনি নিজেই জানতেন তার কাজ অবৈধ, শুধু ক্ষমতার দম্ভে সবকিছু প্রকাশ করে দিয়েছিলেন। এই মামলার ফলাফল বাংলাদেশের ভবিষ্যৎ দুর্নীতি বিরোধী অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রমাণ করবে যে নতুন বাংলাদেশে আর কেউ আইনের ঊর্ধ্বে নেই। আপনারা কি মনে করেন, সাইফুজ্জামানের মতো অর্থ পাচারকারীদের কি শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানান আপনাদের মতামত।